চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটার কারণে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে? প্রথমত ভারত নাকশ হবে। তো বাংলাদেশের মানুষ তো ভারতের মানে হিসাবের মধ্যেই রাখে না। তারা 7 দিনে কলকাতা দখল করবে, 4 দিনে দিল্লি দখল করবে। তাই ভারতের কথা বাদ দিলাম। কিন্তু তাদের যে খালু শ্বশুর আমেরিকা যদি রাগ করে তাহলে কোথায় যাবে? যে আমেরিকার ডরে জামাত ইরানের উপর হামলা করছে আমেরিকা, সেখানে ইসরায়েলের নাম নিল, আমেরিকার নাম নিতে সাহস পায় না। আমরা এও দেখেছি যে একটি মহিষের নাম শুধু রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের আগমতু, গোবর, মুত এগুলো পরিষ্কার করতে করতে এখন বাংলাদেশের জীবন তেজপাতা হয়ে গেছে। তারা কোরবানি দিবে তো দূরের কথা, তার জন্য ফ্যানও রাখতে হয়। আমরা দেখলাম। তো যেই দেশের একজন ব্যক্তির নামে যদি মহিষের নাম রাখে, আল্লাহ বাঁচাইছে যে কোনো কুত্তার নাম রাখে নাই, তাহলে আরো বিপদ হয়ে যাইতো, মুসলমান বিপদে পড়তো। কারণ কুত্তায় তো ইসলামে পালা হারাম। আমার ধারণা কোনো কুত্তার নামও যদি এরকম রাখে, বাংলাদেশের মোটামুটি জামাতের আমির সেটাকে নিয়ে বাসায় রাখবে, কোনো সন্দেহ নেই। মহিষ দেখে হয়তো রাখে নাই, কারণ মহিষ গোবর টবর আছে, সেই কারণে আর কি রাখে নাই, রাখতে সাহস পায় না। নইলে মোটামুটি জামাতের আমির তো এই মহিষ বাড়িতে নিয়ে রাখতো। যাই হোক, আপাতত চিড়িয়াখানায় পাঠাইছে। তো যারা একটা মহিষের নাম রাখলে ভয় অস্থির হয়ে যায়, তারা কিভাবে চায়নাতে চুক্তি করবে আমি বুঝে উঠতে পারি না। আমার মাথায় ঢোকে না। তবে আবারও বলে রাখি, চায়না যে কোনো শাসকের জন্য একটা বিপজ্জনক। আমরা দেখেছি চায়নাতেই যারা যায়, তবে তারাই বিপদে পড়ে। তবে ভারতে বিএনপির বিষয়টা অবশ্য আলাদা। আমি চায়নার জাদুঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেখানে বঙ্গবন্ধুর কোনো ছবি নাই। শেখ হাসিনা তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমি সেখানে খালেদা জিয়ার ছবি দেখেছিলাম জাদুঘরে। ঠিক আছে? ঠিক যেমন আপনার ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি গিয়ে সেখানে বঙ্গবন্ধুর ছবি পাবেন, ইভেন এরশাদের ছবি পাবেন, জিয়ার ছবি পাবেন না। তো এগুলো অনেক কিছুই সিম্পটম। এগুলো এগুলো একটা কিন্তু সিম্পটম। এগুলো একটা মেসেজ দেয়। যেমন আপনি আম ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি জিয়ার ছবি পাবেন না। চায়নার জাদুঘরে আপনি গিয়ে খালেদা জিয়ার ছবি, আমি চমকে গেছি। এমন কি খালেদা জিয়ার ছবি আছে? তাহলে একটু খুঁজে দেখি বঙ্গবন্ধুর ছবি আছে কিনা। হারিকেন লাগাই খুঁজে পাইনি। তো তার কারণে হয়তো ভারতের চায়নার সাথে সম্পর্ক একটু ভালো থাকতেই পারে। কিন্তু আমেরিকা আর ভারতের ধাক্কায় এই চীনের চুক্তি, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, চিত্তরে পড়ে না গেলে হয়। প্রধানমন্ত্রী চীন সফরে যে যুদ্ধ বিমান কেনা হচ্ছে 24টা, এটা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে নেই। এখন মূলত যেটাই হোক, যদি এমন চুক্তি হয়, 13টা স্বাক্ষর হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, সমঝোতা স্মারক। হ্যাঁ, এখন যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি। একটা কিছু শর্ত রয়েছে যে মার্কিন স্বার্থ বিরোধী কোনো কিছু করা যাবে না। এই চুক্তিটি কি এই চীনের সাথে এই সব যেই সমঝোতা স্মারক এবং যেসব এই যে যুদ্ধ বিমান কেনা, এগুলোতে বাধা হয়ে দাঁড়াবে কিনা? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই বা দর্শকদের প্রিয় জিন্দা পীর যিনি আছেন, ওনার সাথে আসলে বৈশাখ কথা বলাটাও আমার সাহসে কুলায় না। তারপরও যেহেতু মাসুদ ভাই ডাকে বলতে বাধ্য হই। মাসুদ ভাই, যে বিয়ের কাবিননামা হয়তো দেখছেন, বিয়ের সময় কাবিননামা হয় যে মেয়েরা কাবিনের এত টাকা দিবেন, তারপরে এই করবেন সেই করবেন, এই তো বিশাল কাবিননামা। তো বিয়ের পরে হঠাৎ করে এই 10 বছর পরে শ্বশুর বাড়িতে গেছিল বউ নিয়া জামাই। তখন জামাইরে জিগাইলো, কি জামাই 10টা বছর বিয়ে হইলো, তুমি দেখি তোমার ঘরে পোলা পাইন দেখি 11-12টা। কয়, আমি তো আপনাকে যে কাবিন নামার পরে আপনার কাছে ওয়াদা করছিলাম না জীবনে আপনার মাইয়ার পেট খালি রাখুন না, এই জন্য বছরে বছরে ভরাই দিই। চীনের সাথে চুক্তি 17, 18, 38টা চুক্তি হইতে পারে, পেট ভরাইয়া দিবে, কিন্তু আসলে চুক্তি কয়টা কার্যকর হবে? সর্বপ্রথম একটা জিনিস, পৃথিবীতে এমন কোনো বেকুব নাই যে 100 টাকা যাই এমন কোথাও রাখবে যেটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে বা আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকে। কেউ রাখে না। আপনি কি চাইলে ওই যে যেই ব্যাংক বন্ধ হয়ে যাইতেছে জানেন বন্ধ হয়ে যাবে, এখানে টাকা রাখবেন? রাখবেন না। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, সবাই পয়সা কখন দেয়, ইনভেস্ট কখন করে? যখন স্থিতিশীলতা থাকে। আওয়ামী লীগ আমল প্রচন্ড খারাপ ছিল, আপনাদের মতন আমিও মানিয়ে নিলাম, বঙ্গুদের মতো খুব খারাপ ছিল, একেবারে যা যা আছে সব। কিন্তু গত 15 বছর এক হাতে এক মহিলার শাসনের কারণে দেশ স্থিতিশীল ছিল, নো সুদূরবুদূর, যার কারণে সমস্ত ইনভেস্ট আসছে। কারণ ওরা অন্য দেশের সরকার দেখে না, এখানে দিলে আমি 10 বছরের ভিতরে আমার টাকা লাভ সহ তুলে নিয়ে যেতে পারবো। এখন যে সরকার
তা তো ওরা জানে যে যেহেতু আপনারা কইতেছেন যে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ নাই কই আবার সেনা নামাইতে হয়। বুক ফাটায় বলেন না ভাই, মাইক লাগাই দেন মসজিদে মসজিদে যে আমরা কিনতাছি 24টা 34টা, আমরা আজকেই জামুগা দখল করতে। আপনারা কিনেন, আমেরিকার লোক একটা চুক্তি আছে যে তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ, আমেরিকার লোকের চুক্তি। আমি যারে শত্রু মনে করব সে তোমাদের শত্রু, আমার মিত্র তোমাদের মিত্র হবে, কিন্তু আমি চাইলে রাশিয়ার তেল তোমারে কিনতে বলতেও পারি, নাও বলতে পারি, তবে আমি যা যা নিব রাশিয়া থেকে সেই দিকে চোখ দিতে পারবা না। রাশিয়ার লাগে ব্যবসা আমেরিকার চলবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমারে বলছি না না। এখন যে অ্যাম্বাসেডার সাহেব আসছেন, উনি তো ওই যে বিয়ার কাবিন নামা করে রয়েছেন না, চায়না থেকে দূরে রাখুন, মই রাখুন সেই রাখুন, উনি এখন কি করবেন? কাবিন নামা ফলো করবেন নাকি অন্য কিছু করবেন? এটা হচ্ছে প্রথম কথা, যে কোনটা ফলো করবেন উনি। কিনা আইলেন, এখন ওই যে দাদাই কইলো যে আনতে তো গেলেন, এখন আইবনি। খালেদা জিয়ার ছবি হয়তো দেখে আসছেন ফরিদ ভাই, ওখানে ওই বিভিন্ন জায়গায় আছে, তো এটা নিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়াটা নিল কে? ওইটা কি চায়না নিচ্ছে বলে মনে হয় না। চায়না তো করাইতে পারে না যে ঠিক আছে তুমি মালয়েশিয়া হইয়া এইদিকে আসো, কারণ মালয়েশিয়ার লাগে তো চায়নার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে আমেরিকা কিন্তু মালয়েশিয়ার উপরও খেপা। সুতরাং এখন দেখতে থাকেন যে আসলে আমেরিকা কি খেলাটা খেলে। ভারত কিছু খেলবে না। ভারত কি, ভারত মাথা খারাপ। 34টা আসবে, রাফায়েলের চেয়ে শক্তিশালী। 34টা মনে হয় আগামী সপ্তাহে চলে আসবো। রাফায়েল আছে মাত্র 7টা না 8টা, আগামী জুম্মাবারে চলে আসবো, আগামী জুম্মাবারে চলে আসবো। সুতরাং আমরা ব্যাপক শক্তিশালী। এমনি আমগো রাঙ্গামাটি ফাঙ্গামাটি সব গেছে গা, এখন আমরা ব্যাপক শক্তিশালী। সুতরাং দেখেন একটা সপ্তাহ স্যার আসুক, দেশে ফিরে আসুক, স্যার স্যার কি কি নিয়ে আসে। মালয়েশিয়া থেকে তো স্যার অনেক কিছু আনছেন অলরেডি, আনছেন না? বিরাট কিছু। হ্যাঁ, মালয়েশিয়াতে তো বলেই দিছে যে মানে আমাদের ভিসা লেস ঢুকতে দিবে, একদম ভিসা ছাড়া, খালি যাবেন আর কাজ করবেন, পয়সা কামাইবেন। অষ্টডিম্ব প্রসব করছে মালয়েশিয়া। আর চায়না থেকে আসলে কি কি আনে এটা বাংলাদেশ মিডিয়া বলে না কেন এখন? জি, এটাতে ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, এটা অ্যাডভার্টাইজ দেখতাম। তো ওই রকম কি আছে সেটা ভবিষ্যৎ বইলা দিবে, একটু ওয়েট করেন, এত বিচলিত হয়েন না, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করেন। বুঝতে পারছি মাসুদ ভাই শুনতে পারবে না, তার আগে আমাদেরই বলতে হবে, না দর্শক খেয়ে যাবে। মাসুদ ভাই আপনার শোনা যাচ্ছে না। আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। জি বলেন বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, মানে আমার ওইখানে বৈদ্যুৎ আমরা নিজেরাই শুরু করতাম, টেনশন করবেন না। হ্যাঁ, এই কারণে ওই একটু ডিস্টার্ব হয়। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দিল্লিতে ওয়াং ই এর সাথে অজিত দোভালের বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে চীন ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশে মার্কিন আধিপত্যবাদ রুখতেই কি এই সম্পর্ক স্বাভাবিক করা? এদিকে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন ভিসা চালুর, টুরিস্ট ভিসার চালুর ঘোষণা দিয়ে দিলেন অলরেডি, এবং তিনি এও বললেন যে সীমান্ত সমস্যাও সমাধান হবে। এই বিষয়গুলো আসলে কোন দিক থেকে কি হচ্ছে ঠিক বুঝে উঠছি না। ফরিদ ভাই, আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে আবারও। তাহলে যে বাংলাদেশের সব চমৎকার খবর আসতেছে প্রতি মুহূর্তেই। আমরা 3-4 ঘন্টা আগে শুনলাম ভিসা দিবে, 3-4 ঘন্টা পরেই শুনলাম যে সীমান্ত সমস্যার সমাধান হচ্ছে। তারপর ওইদিকে অজিত দোভালের যে সাথে মানে ভারতীয় কর্মকর্তাদের সাথে চীনের যে বৈঠক চলতেছে প্রকাশ্য এবং গোপনে, সেই খবর আমরা আগেই জানি। তো আসলে কি যে হচ্ছে আর কি যে হচ্ছে না বোঝা বড় মুশকিল। কারণ ওই যে শিয়াল কি শিলপাটায় ডলাডলি মরিচের কর্মশালা। এখন কোনো কারণে যদি চায়নার সাথে ভারতের প্রীতি গাইটে প্রীতি আবার স্বাভাবিকরণ হয়, কেউ কাউকে বিশ্বাস করবে না, এটাও আমরা আবার জানি। কেউ কাউকে দোস্তি, চীন এবং ভারতের যে সম্পর্ক সেটা দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা। চীনের সাথে ভারতের যে সম্পর্ক টোটালি বাণিজ্যিক। এখন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়নাতে গিয়েছে, চায়না জানে ভারত এই মুহূর্তে একটু গোসা করবে, এটাই স্বাভাবিক। তাই গোসা থামানোর জন্য নিশ্চয়ই কোনো না কোনো আলোচনা হবে, যে আলোচনা কোনোদিনই তারেক রহমান সাহেব জানতে পারবেন, আমরাও জানতে পারবো না, এটাই স্বাভাবিক। কারণ বড় বড় 7 গায়ের মন্ডল আর 1 গায়ের মন্ডল, ফাত্রা মন্ডলের সাথে তো পার্থক্য আছে। যিনি 7 গায়ের, এরা হলো 7 গায়ের মন্ডল,
তারা তলে তলে কি আলোচনা করবে এটা তারা আমরা জানতে পারবো না। তবে বোঝা যাচ্ছে যে চায়নাও চিন্তিত যে যাতে ভারত গোস্বা না করে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমার কাছে আবার না, যে ভারত যে ভিসা দিল, এটা আমার কাছে কেমন কেমন যেন মনে হচ্ছে। বাংলাদেশ যেমন বেশি উজাইছে, একটু আগে একটা পোস্ট দিয়েছি যে অতি বড় হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা, অতি নিচা হয়েও না, ভেড়ায় খাবে পাতা। তো আমার কেন যেন এটা মনে হয় যেন বাংলাদেশ এত উজাইছে, অনেকটা এত লম্বা হয়ে যাইতেছে যে ঝড়ে মাথা ভেঙে যেতে পারে। আমার মনে হয় ভারত কিছুটা নিচু হয়েছে আমার ধারণা। এটা কিন্তু ভারতের জন্য, কারণ এমনিতেই বাংলাদেশের বাঙ্গুরা, বাংলাদেশের জামাতি হেফাজতি, পেয়ারা পাকিস্তানি, তুরস্কের দালাল যারা, যারা নিজের বাংলাদেশে থেকে মনে করে তারা সব পাকিস্তানি, কেউ আরব কেউ তুরস্ক, তারা হয়তো ভাবতে পারে, এটা ভাবতে পারে। আমি বলছি না যে ভাববে বা ভারত ভুল করছে তা বলে, কিন্তু এরা ভেবে নিবে যে ভারত ঠকে গেছে। যারা নাকি বাংলাদেশ থেকে বলে যে ইরান জিতে গেছে, মানে টপ লেভেল থেকে শুরু করে পিয়ন পর্যন্ত মেরে ফেলতেছে এবং ডিক্লেয়ার দিয়ে মেরে ফেলে, তারপরেও বাংলাদেশের মানুষ বলে ইরান জিতে গেছে, তেহরানের কষাইটা জিতে গেছে। তো সেই জায়গায় ভারত যখন ভিসা দিয়ে দিল, সীমান্তের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বাংলাদেশের আমার ভাবির পোলারা বলবে ভারত ডরাইছে। যদিও ভারত এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করবে, কিন্তু কখনো কখনো না নিচু হতে হয় না। বেশি নিচু হইলে কিন্তু ছাগলের পাতা খাইবে, যেমন বড় হইলে যেমন ঘাড় ভেঙে ফেলে ঝরে, তেমনি বেশি নিচু হইলে আপনাকে ভেড়ায় পাতা খাবে। এত নিচা হওয়া উচিত না। আমি জানি না, ভারত তার অনেক বড় রাষ্ট্র, অনেক বিজ্ঞ তাদের কূটনীতি, কোনো সন্দেহ নেই, তাদের কূটনীতি ওয়ার্ল্ড ক্লাস, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের আমি একজন বাংলাদেশের একজন প্রখ্যাত নেতার মুখে শুনেছি যে বড় বড় মাথায় মাঝে মধ্যে ছোট ছোট জিনিস ধরে না। এটা আমরা শুনেছি আর কি। এটা বড় নেতা, বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বড় নেতাদের একজন, তার মুখেই শুনেছি যে বড় বড় মাথায় ছোট জিনিস ধরে না। আমার মনে হয় ভারতের মাথায় বাংলাদেশ প্রসঙ্গে ছোট বিষয় তাদের মাথায় ঢুকতেছে না। তারা আমেরিকা, রাশিয়া, চায়না, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া নিয়ে ভাবতেছে, দুবাই নিয়ে ভাবতেছে। বাংলাদেশ ছোট, তো ছোট বিষয় নিয়ে ভাবতেছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু মরা শামুকে পা কাটে। ভারতের এই ব্যাপারে অবশ্যই সতর্ক হইতে হবে। নিঃসন্দেহে ভারতের কূটনীতি বিশ্বমানের, তাতে সন্দেহ নেই। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে এই যে ভিসা দেওয়ার, ভিসার ব্যাপারে আমার মনে হয় এইবার বাংলাদেশ থেকে মোটামুটি যারা ওই যে গজওয়াতুল হিন্দ করতে যায়, তারাই ভিসাটা আগে করে রাখবে আমার ধারণা আর কি। তারপরে ওই যে 1 কোটি অনুপ্রবেশকারী গিয়েছে, মনে হয় আরো 1 কোটি ঢুকবে এবার এই সুযোগে। যাই হোক, সেটা পরের অন্য প্রসঙ্গ। তবে আমি চাই যে একটা দেশের সাথে, প্রতিবেশী দেশের সাথে, বাংলাদেশের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো হোক, এটা আমি কামনা করি। সেটা আমেরিকা হোক, চায়না হোক, সবার কারণে সবার সাথে সম্পর্ক ভালো থাকুক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার উস্তাদে কইছে যে যতই তুমি ভালো হও, সবার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। সবার সাথে ভালো হওয়া যায় না। আপনি যত বড় দেবতার ফেরেস্তা হন, আপনি সবার কাছে কখনোই ভালো হবেন না, হতে আপনি পারবেন না, হওয়ার সুযোগ নাই। আপনাকে কারো না, আপনি যত কিছুই করেন, কারো না কারোর কাছে, কারো দৃষ্টিতে আপনি খারাপ থাকবেনই যত ভালো কাজই করেন। আর আপনি যেটা বললেন, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে খুবই জটিল অঙ্ক কষতেছে বিশ্বের বিভিন্ন শক্তি, কয়েকটা দুর্বল রাষ্ট্র, কয়েকটা বড় রাষ্ট্র, এবং বিভিন্ন আরো ছাড়াও আরো বিভিন্ন দেশ, যেগুলোর নাম আমরা হয়তো এখন অনুমানই করতে পারতেছি না। বাংলাদেশকে নিয়ে যে একটা কিছু হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। আপনি দেখেন, ইসরায়েল যখন ইরানে হামলা করলো, আমরা ধরে নিয়েছিলাম যে 2-3টা দেশ ইসরায়েলের পক্ষে। পরে কি জানলাম যে 51 নাকি 52টা দেশ ইসরায়েলের পক্ষে কাজ করেছে, তার মধ্যে 10-12টা দেশ মুসলমান। সুতরাং রাজনীতি এবং বিশ্ব রাজনীতি এগুলো খুবই জটিল বিষয়। আমাদের এখন অপেক্ষা করতে হবে যে চায়না থেকে, যেটা রাশেদ হায়দার ভাই বললেন, চায়না থেকে আমাদের জাতীয় ভাইয়া ফিরে আসুক, তারপরে দেখি যে আসলেই কি হয়েছে। আর বাংলাদেশের পত্রিকায় আসুক কি কি ঘটেছে। নাকি আমেরিকার সেই চুক্তির মধ্যে গোপন রাখবে, তা আমরা জানি না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে 24টা বিমান কিনলেন, আপনি তো বারমারে দেখলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বারমার যে ওই যে আপনার আরাকান আর্মি, তারা এসে আপনার 150 জেলে নিয়ে যায়, তারা অস্ত্র নিয়ে এসে আপনার দেশে গান গায়, নাচে, ডিজে পার্টি করে যায়। আপনার তার চোখের দিকে তাকানোর সাহস আপনার হয় না। তো এই যে বিমান আনতেছেন, এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার করবেন? ভারতের বিরুদ্ধে? দেখেন, ভারতের বিরুদ্ধে তো বিমান দরকার নাই। বাংলাদেশের জামাত বলেছে তাদের 50 লক্ষ জিহাদি রেডি। তারপরে কোনো হাঁপানি রোগী, মৌলবী, লিল্লাখোর, তারপরে আপনার রিক্সাওয়ালা, এরা তো বলেছে 1 কোটি লোক গিয়ে ভারত দখল করে ফেলবে। বিষয়টা এরকম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে লোকজন এসে জামালপুর দখল করে নেবে, এরকম মনে করতেছে। অথবা জামালপুর থেকে গিয়ে গফরগাঁও দখল করে নিবে। অথবা গফরগাঁওয়ের লোক মনে করছে আর কি, আমরা গাজীপুর দখল করে নিব। অথবা গাজীপুর মনে করতেছে মিরপুর ঢাকার এক অংশ দখল করে নেবে, এরকম তারা মনে করতেছে ভারতকে। তো তাদের তো বিমানের দরকার নাই। তো আমার হাসি আসলো যে
আমাদের এই বিমান কতগুলো কিনতেছে এটা বলার সাহস আমাদের এত বড় হিম্মতওয়ালা শাসক তারা পাচ্ছে না, এটা আমার জন্য বড় আমার কাছে একটু লজ্জা লাগলো আর কি। জি ধন্যবাদ। ফরিদ ভাই, আপনি বলছিলেন পরাশক্তিগুলোর কূটনীতির জালে বাংলাদেশ, অনেকটা এরকমই বলতে চেয়েছেন। আমরা তো এও শুনেছি যে লড়াইটা হচ্ছে বঙ্গোপসাগর নিয়ে। কোন সন্দেহ নাই, শুধু বঙ্গোপসাগর না, মানে আপনার বঙ্গোপসাগর তো সামরিক কারণে, নিঃসন্দেহে এটা সত্য। বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন এগুলো সামরিক কারণে, আর বাংলাদেশটাকেও দরকার, কারণ এটা 18 কোটি মানুষের দেশ, এটা একটা সুপার মার্কেট। আপনি যদি প্রতিদিন এখানে 1 টাকার চকলেট বেচেন প্রতি মানুষের প্রতি 18 কোটি টাকা, যদি আপনি 100 টাকার কাপড় বেচেন তাহলে 1800 কোটি টাকা, যদি